নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায় নাকি তার ছোট রানী লক্ষ্মীদেবীকে ভালোবেসে এই ঐতিহ্যবাহী বারোদোল মেলার সূচনা করে। নদিয়ার 12টি জায়গা থেকে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় প্রতিষ্ঠিত 12টি কৃষ্ণ বিগ্রহ আসে কৃষ্ণনগর রাজবাড়িতে। এই বিগ্রহগুলি আসে নবদ্বীপ, সূত্রাগড়, বহির্গাছি, শান্তিপুর, তেহট্ট এবং অগ্রদ্বীপ থেকে, যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অগ্রদ্বীপের গোপীনাথ এবং তেহট্টের কৃষ্ণ রায়। এই মেলাটিতে 12টি বিগ্রহ আসে বলে মেলাটির নাম বারোদোল। এই বারোদোলের মেলা মূলত 280 বছরের পুরনো। কৃষ্ণনগরের রাজবাড়ির দুর্গা দালানের পাশে পৃথক পৃথক সিংহাসনে বসিয়ে দোল দেয়া হয় এবং নিত্য পূজা করা হয়, এবং রাজবাড়ির একটা অংশ 3 দিনের জন্য খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। এই রাজবাড়ির এই মেলাকে কেন্দ্র করে প্রত্যেক বছর আসে লক্ষ লক্ষ ভক্ত। এই মেলা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর চৈত্র মাসের শুক্লা একাদশী তিথিতে। মহারাজা তার ছোট রানীকে ভালোবেসে এই বারোদোলের মেলার প্রচলন করেন। ঠিক যেমন মমতাজকে ভালোবেসে সম্রাট শাহজাহান তাজমহল গড়েছিল, মহারাজা কৃষ্ণচন্দ্র রায় তার ছোট রানী লক্ষ্মীদেবীকে ভালোবেসে এই বারোদোলের মেলার প্রচলন করে। আজকে আমরা চলে এসেছি নদিয়া জেলার সদর শহর তথা মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের শহর কৃষ্ণনগরে। কৃষ্ণনগর রাজবাড়িকে কেন্দ্র করে বসে দীর্ঘকালের শতাব্দী প্রাচীন এবং বিখ্যাত বারোদোলের মেলা, যেই মেলা চলে 1 মাস ব্যাপী। প্রত্যেক বছর দোল পূর্ণিমার পর চৈত্র মাসের শুক্লা একাদশী তিথিতে নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়িতে আয়োজিত হয় এই মেলার। কথিত আছে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় নাকি এই মেলার প্রবর্তক। বারোদোলের মেলার সঙ্গে জুড়ে আছে অনেক গল্প, অনেক ইতিহাস। সেই সময়কার অর্থনীতিতে এই মেলার গুরুত্ব ছিল অনেক। তখনকার বাজার এখনকার মতো এত উন্নত ছিল না। তখনকার দিনে এই মেলাকে কাজে লাগিয়ে উৎপাদিত দ্রব্য সামগ্রী বিক্রয় করা হতো। নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমল থেকে একটি প্রাচীন ঐতিহ্য প্রচলিত আছে এই মেলাকে কেন্দ্র করে। এই মেলাতে দূর দূরান্ত থেকে ছুটে আসে অনেক সন্ন্যাসী, পাগল, ভক্ত, গোসাই, তান্ত্রিক। আগে হ্যাঁ, এই মেলাটা মূলত 1 মাসের হলেও তারা থাকে মূলত 3 দিনের জন্য। 3 দিন পর আবার তারা চলে যায় তাদের নিজ নিজ গন্তব্যে। রাস্তার 2 ধার ধরে দেখতে পাচ্ছ অনেক পাগল, ভক্ত, গোসাই মাত্র 3 দিনের অতিথি হয়ে এসছে আমাদের কৃষ্ণনগরে। প্রাচীনকালে আসতো তাদের পূর্বপুরুষ, আর এখন আসছে তারা। বারোদোল কথাটির বিশ্লেষণে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের নবম উত্তর পুরুষ সৌমিশ চন্দ্র রায় বলেছেন, বারোদোল আসলে 12টা ঠাকুরের দোল খেলা। আমরা এটাও ভাবতে পারি এটা আসলে দেবতার মিলন উৎসব। কাজেই এটাকে কেন্দ্র করে ভক্তজন এবং সাধারণ মানুষের জন্য মেলার আয়োজন করা হবে, এটাই তো স্বাভাবিক। 12টা বিগ্রহ নদিয়ার বিভিন্ন স্থান থেকে আনার প্রচলন রয়েছে আজও। এই 12টি বিগ্রহ নদিয়ার বিভিন্ন স্থান থেকে আনা হয়। এই বিগ্রহগুলি মহারাজা কৃষ্ণচন্দ্র রায় নিজে প্রতিষ্ঠা করেছিলেন। এই বিগ্রহগুলো বহির্গাছি, সূত্রাগড়, নবদ্বীপ বিভিন্ন স্থানে যে মন্দিরগুলো স্থাপন করেছিল মহারাজা কৃষ্ণচন্দ্র রায়, সেখান থেকে আসে প্রত্যেক বছর। তার প্রবর্তিত দেবত্ব সম্পত্তিতে সারা বছর পূজার্চনার রীতি। সেই সময় বিগ্রহগুলিকে মহা সমারোহে বারোদোলের সময় আনা হয় মাত্র 3 দিনের জন্য। ভক্তদের দর্শনের সুযোগ করে দেয়া হয়। এই 3 দিন দেবতাকে নানা রকম সাজে সজ্জিত করা হয়। প্রথম দিন রাজবেশ, দ্বিতীয় দিন ফুল বেশ এবং তৃতীয় দিন রাখাল বেশে সাজানো হয় ভগবান কৃষ্ণের নানা বিগ্রহ। এই মেলার নামকরণ নিয়ে বেশ কিছু মতান্তর রয়েছে। কেউ কেউ বলে দোল পূর্ণিমার 12 দিন পর এই মেলা উদযাপন হয়, তাই এর নাম বারোদোল। আবার কারো কারো মতে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ির কুল বিগ্রহ বড়নারায়ণ ব্যতীত 12টি বিগ্রহ বিভিন্ন স্থান থেকে নিয়ে এসে মহাসমারোহে 3 দিন রাজবাড়ির নাথ মন্দিরে পুজো করতেন বলে এই মেলার নাম বারোদোল। বড়হি, শান্তিপুর, সূত্রাগড়, তেহট্ট, নবদ্বীপ, অগ্রদ্বীপ, বহির্গাছি বিভিন্ন স্থান থেকে আগত 12টি বিগ্রহর নাম হচ্ছে বলরাম, শ্রী গোপীমোহন, লক্ষ্মীকান্ত, ছোট নারায়ণ, ব্রাহ্মণ্যদেব, গড়ের গোপাল, অগ্রদ্বীপের গোপীনাথ, নদিয়ার গোপাল, তেহট্টের কৃষ্ণ রায়, কৃষ্ণচন্দ্র, গোবিন্দদেব, মদন মোহন। এখন অবশ্য সমস্ত বিগ্রহ আসে না কৃষ্ণনগর রাজবাড়িতে। অগ্রদ্বীপের গোপীনাথ এবং তেহট্টের কৃষ্ণ রায়কে পাঠানো হয় না কৃষ্ণনগর রাজবাড়িতে কিছু বিশেষ কারণের জন্য। বিগত 12 বছর ধরে আসে না অগ্রদ্বীপের গোপীনাথ, এবং বহু বছর ধরে আসে না তেহট্টের কেষ্ট রায় কিছু মূর্তির ক্ষয়ক্ষতির জন্য। তাই বিগ্রহের বদলে অগ্রদ্বীপের গোপীনাথের ফটো রাখা হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়িতে। যদিও 12টি বিগ্রহের জন্যই এই মেলার নাম বারোদোল, কিন্তু বিগ্রহের সংখ্যা 12 নয়, আসলে 13। বারোদোলে রাজবাড়ির বড়নারায়ণ সহ 12টি কৃষ্ণ বিগ্রহ থাকেন। 12টি বিগ্রহ নদিয়া রাজ কর্তৃক বিভিন্ন স্থানে মন্দির প্রতিষ্ঠিত এবং নিত্য পূজিত। তেহট্টের কেষ্টরাইকে অনেকদিন ধরে মন্দির কর্তৃক পাঠানো হচ্ছে না। অগ্রদ্বীপের গোপীনাথও আসছে না বহু বছর ধরে।
ফলে সাধারণ ভক্তরা দর্শন লাভ থেকে বঞ্চিত হচ্ছে ভগবানের। যদিও সাধারণ মানুষ বিশ্বাস করে গোপীনাথের কৃপা তাদের সাথে সর্বদা রয়েছে। বিগ্রহগুলিকে কাঠের সিংহাসনে বসিয়ে দোল দেয়া হয় এবং ভগবানের চরণে আবির নিবেদন করা হয়। বাড়ির গাছের প্রথম ফলটা ভগবানকে নিবেদন করে তারা। বারোদলের এই 3 দিন মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির নাট মন্দিরে পূজা পায় এই 12টি বিগ্রহ। পরে রাজবাড়ির দক্ষিণ দিকে ঠাকুরবাড়িতে বড় নারায়ণ বিগ্রহের সঙ্গে থাকে এবং পূজা পায় 1 মাস ব্যাপী। 1 মাস পর বিগ্রহগুলিকে পুনরায় নিজ নিজ স্থানে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। 12 দলের 3 দিন বিগ্রহগুলিকে নানা রকম পোশাক পরানো হয়। প্রথম দিন পরানো হয় রাজবেশ অর্থাৎ মূল্যবান অলংকার এবং রাজ পোশাক। দ্বিতীয় দিন পরানো হয় ফুলবেশ অর্থাৎ নানা রকম সুগন্ধি ফুল দিয়ে সাজানো হয় সমস্ত বিগ্রহ, এবং তৃতীয় দিন রাখাল বেশে সাদামাটাভাবে সাজানো হয় এবং বিগ্রহগুলি রাজবাড়িতে 3 দিন এরকমভাবে নিত্য পূজা পায় এবং রাজবাড়ির একটা বড় অংশ খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। স্ত্রীর প্রতি আন্তরিক ভালোবাসা জন্ম দিয়েছে একটা বিখ্যাত বারোদল মেলার। কৃষ্ণনগর রাজবাড়ির এই স্তম্ভগুলি শত শত বছর ধরে এইভাবেই দাঁড়িয়ে আছে, অনেক প্রাচীন ইতিহাস বুকে করে নিয়ে। আমরা এখন চলে এসেছি নদিয়া রাজ কৃষ্ণচন্দ্র রায়ের সেই রাজবাড়িতে, অর্থাৎ কৃষ্ণনগর রাজবাড়িতে, যে রাজবাড়িকে কেন্দ্র করে গোপাল ভাঁড় মহারাজা কৃষ্ণচন্দ্র রায় প্রাচীন ইতিহাস এখান থেকেই শুরু হয়েছিল সেই রাজবাড়ি। এবার বলা যাক বারোদল মেলার সূচনা কিভাবে। নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের 2 রানী ছিলেন। দ্বিতীয় রানী ছিলেন মহারূপবতী লাবণ্যময়ী গুণবতী। দ্বিতীয় রানীমাকে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় খুব ভালোবাসতেন। মহারাজা কৃষ্ণচন্দ্র রায় বীরনগরের উলায় রাঘব রায় নির্মিত জলবাটিকায় ছোট রানীমাকে নিয়ে কয়েকদিন থাকবে বলে ঠিক করেন, কিন্তু রাজকার্যে ব্যস্ত থাকার দরুন রানীমাকে নিয়ে সেই স্থানে যেতে অসমর্থ হয় মহারাজা কৃষ্ণচন্দ্র রায়। ফলে ছোট রানীমার মেলা দেখার ইচ্ছে মনেতেই থেকে যায়। ছোট রানীমার ইচ্ছে পূরণ করার জন্য মহারাজা কৃষ্ণচন্দ্র রায় রাজবাড়ির প্রাঙ্গণেই মেলার প্রবর্তন করে, যাতে রানীমা এবং অন্তরপুরবাসিনীরা রাজবাড়ির অন্দরমহলে থেকেই মেলা উপভোগ করতে পারে। এই উদ্দেশ্যেই সূচনা হয় রাজবাড়ির ঐতিহ্যবাহী বারোদল মেলার। নদিয়া জেলা তথা কৃষ্ণনগরের অন্যতম বিখ্যাত মেলা হচ্ছে এই বারোদল মেলা। অনুমান করা যায় যে 1764 খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় এই মেলার প্রবর্তন করে। তবে এই মেলার প্রবর্তনের সঠিক সময়ের কোনো তথ্য পাওয়া যায়নি আজও। নদিয়ার কৃষ্ণনগর শুধু মাটির পুতুল, সরপুরিয়া, সরভাজা, জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত তাই নয়। নদিয়ার কৃষ্ণনগরের বুকে এমন অনেক অজানা তথ্য লুকিয়ে আছে যা বহু মানুষের কাছে আজকে অজানা। তেমনি আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে নদিয়ার কৃষ্ণনগরের বিখ্যাত বারোদল মেলা, যার ইতিহাস অনেকেই জানে না, আবার জানলেও সঠিক জানে না। সময়টা তখন ছিল মধ্যযুগ। এখনকার মতো চারিদিকে তখনকার দিনে এত বাজার ছিল না। অন্যদিকে মুর্শিদাবাদের নবাবকেও বাৎসরিক খাজনা দিতে হতো বছরে। মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের অবস্থা ছিল নাজেহাল। অন্যদিকে নদিয়ার কোষাগারের অবস্থাও ছিল খুব খারাপ। তখনকার দিনেই বারোদোলা মেলাকে কাজে লাগিয়ে অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান হয়ে ওঠে কৃষ্ণনগরের রাজবাড়ির প্রাঙ্গণ। বহু দূর দূরান্ত থেকে বিক্রেতারা তাদের উৎপাদিত পণ্য বিক্রয় করার জন্য আসতো নদিয়ার কৃষ্ণনগরে। এই বারোদোলের মেলাকে কেন্দ্র করে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের কোষাগারে ঢুকতো কিছু নগদ অর্থ। শুধু এই মেলাতে ব্যবসায়ীরা ভারতবর্ষ থেকে আসতো তাই নয়, বিভিন্ন দেশ থেকে এখানে আসতো ব্যবসা করতে। এখনও বাংলাদেশ থেকে আসে অনেক শাড়ির স্টল। এখানে আসলে দেখা যায় যে গুজরাট, রাজস্থান, ছত্তিশগড় এবং ভারতবর্ষের অন্য অন্য রাজ্য থেকে অনেক ব্যবসায়ীরা তাদের দ্রব্য সামগ্রী বিক্রয় করার জন্য এই বারোদোলের মেলাতে প্রত্যেক বছর আসে। প্রতিদিন বহু দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করে এই বারোদোলের মেলায়। নানা রকম মনোহরির দোকান থেকে শুরু করে খাওয়া দাওয়ার দোকান, অনেক রকমের সার্কাস বসে এই বারোদোলের মেলাকে কেন্দ্র করে। রাজবাড়ির একটা অংশ খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। দোল উৎসব পার হয়ে যাওয়ার পর ফের বারোদোলের উৎসবকে ঘিরে মাতোয়ারা কৃষ্ণনগরবাসীরা। এই উৎসবে শুধু কৃষ্ণনগরের মানুষ আসে তাই নয়, আশেপাশের এলাকা থেকেও মানুষ দলে দলে যোগদান করে। বারোদোলের মেলা মূলত 300 বছর পুরনো একটা মেলা। এর সাথে শুধু মানুষের মনোরঞ্জন, উৎসব, আনন্দ জড়িয়ে আছে তাই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে নদিয়ার রাজ পরিবারের প্রাচীন ঐতিহ্য। মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের নামে কৃষ্ণনগর হয়েছে। এই মেলাকে কেন্দ্র করে একটা জনশ্রুতি চালু আছে, সেটাই বরং বলা যাক। মহারাজা কৃষ্ণচন্দ্র রায় দ্বিতীয়বার বিবাহ করেছিলেন লক্ষ্মী দেবীকে। লক্ষ্মী দেবী রানাঘাটের এক ব্রাহ্মণ পরিবারের অপরূপ সুন্দরী এবং সুলক্ষণা কন্যা। একটা সাধারণ পরিবার থেকে রানী হয়ে এলেন কৃষ্ণনগর রাজবাড়িতে। রাজবাড়িতে হাজার রকম নিয়মের বেড়াজালে আবদ্ধ হয়ে থাকতে খুব কষ্ট হতো ছোট রানীমার। ছটফটে হাসিখুশি কিশোরী মেয়েদের মতো তার ভালো লাগতো মেলাতে বেড়াতে।
মেলাতে গিয়ে পুতুল কিনতে, বাদাম ভাজা খেতে। এই কথা শুনে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় লক্ষ্মী দেবীকে কথা দিয়েছিলেন তিনি নিজে যাবেন বীরনগরের মেলা দেখাতে নিয়ে, কিন্তু কিছু কাজের চাপে সেটা আর হয়ে ওঠে না। পরে ভাবলেন দোলযাত্রা উপলক্ষে একটা মেলার আয়োজন করা যেতেই পারে। মহারাজা কৃষ্ণচন্দ্র রায় ছিলেন শক্তির উপাসক। ঘটা করে রাজবাড়িতে দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো হতো। বৈষ্ণব প্রভাবিত অঞ্চল ছিল কৃষ্ণনগর, নদিয়া। অথচ মহারাজা কৃষ্ণচন্দ্র রায় কৃষ্ণ অথবা গোপালের কিছু করা হয়ে ওঠেনি তার হাত দিয়ে। তখন চৈত্র মাস, দোল উৎসবের পর ফাল্গুন মাসে রাজার বড় ইচ্ছে হলো, পণ্ডিতেরাও বিধান দিলেন দোল উৎসব পালন করা যেতে পারে। হরিভক্তি বিলাস গ্রন্থে উল্লেখ আছে, চৈত্র মাসে শুক্লা একাদশী তিথিতে নাচ গান সহ দেবদেবীদের দক্ষিণ মুখ করে বসিয়ে 1 মাস দোলায় বসিয়ে দোলাতে হয়। বহির্দোল উৎসবকে কেন্দ্র করে 1 মাসের মেলা শুরু হয়ে গেল কৃষ্ণনগর রাজবাড়ির ঠিক বাইরে এবং গড়ের ভেতরে। বাংলার বৃহত্তম নাটমন্দির আর নহবতখানা সাক্ষী হয়ে থাকলো এই বারোদোল মেলার। আগে এই মেলাটা লোকমুখে ছিল বহির্দোল মেলা, কিন্তু লোকমুখে পরবর্তীতে এই মেলা হয়ে দাঁড়ায় বারোদোল মেলা। মহারানীর আর বেড়াতে যেতে বা মেলায় যেতে অসুবিধাই রইল না। এই একটা ছোট্ট ঘটনা থেকে বোঝা যায় মহারাজা কৃষ্ণচন্দ্র রায় তার স্ত্রীকে কতটা গুরুত্ব দিত, তার কতটা কদর করত। ভালোবাসা, ঐতিহ্য এবং অভিমান থেকে সৃষ্টি হয় প্রাচীন এই বারোদোল মেলা, যা আজকে নদিয়ার বুকে আমাদের গর্ব এবং ঐতিহ্যের প্রতীক। বারোদোলের মেলার প্রস্তুতি চলছে জোর কদমে। দেখতেই পাচ্ছ সমস্ত স্টল কিন্তু এখনো বসেনি। আমরা এখন যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের যে প্রহরীরা থাকতো পাহারায় নিযুক্ত তাদের বাসভবন। কথিত আছে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় নাকি খুব উদার প্রকৃতির একজন মানুষ ছিলেন। তিনি নিজস্ব খরচে প্রহরীদের জন্য বাসভবন বানিয়ে দিয়েছিল তার রাজপ্রাসাদের ঠিক বাইরেই। দেখতেই পাচ্ছ এই পুরনো ভবনগুলোই হচ্ছে সেই প্রহরীদের বাড়ি। কৃষ্ণনগরের বারোদোলের মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে সার্কাস এবং মরণকূপ, যা সচরাচর অন্য কোনো মেলাতে দেখতে পাওয়া যায় না। বৃহত্তম এই মেলাতে গেলে আপনি 3টে অংশ খুঁজে পাবেন। প্রথম এবং তৃতীয় অংশে বিভিন্ন রকমারি সামগ্রীর দোকান, মুখরোচক খাবারের দোকান এবং এই মেলার প্রসঙ্গের ঠিক মাঝখানে বিভিন্ন দোলনা এবং মনোরঞ্জনদায়ক খেলাধুলোর সমাহার। এই মেলাতে শুধু কৃষ্ণনগর বা আশেপাশের তৈরি জনপ্রিয় দ্রব্য বিক্রয় করা হয় তাই নয়, বহু দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে তাদের বিখ্যাত জিনিসপত্রের দোকান নিয়ে এখানে বিক্রয় করার জন্য। আচার থেকে শুরু করে আলমারি, কৃষ্ণনগর বারোদোলের মেলায় সবই বর্তমান রয়েছে। এই মেলা মোটামুটিভাবে 1752 থেকে 56 মধ্যে প্রবর্তিত হয় বলে সকলে মনে করে থাকে। 1752 খ্রিস্টাব্দে ভরতচন্দ্র রায়ের গুণাকার লিখিত অন্নদা মঙ্গল কাব্যে কৃষ্ণচন্দ্রের বারোদোল সম্পর্কে কোনো উল্লেখ নেই, তাই 1752 খ্রিস্টাব্দের পূর্বে এই মেলার প্রবর্তন হয়নি। মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের সময় বর্গীদের ভয়ে শিবনিবাসে নদিয়ার রাজধানী নিয়ে যায়। শিবনিবাসে 1754 খ্রিস্টাব্দে বুড়ো শিবের মন্দির তৈরি করে, তা আমরা প্রত্যেকেই জানি। শিবনিবাস থেকে 1763 খ্রিস্টাব্দে কৃষ্ণনগর রাজবাড়িতে ফিরে আসে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়। তবে 76 মন্বন্তরের কথাও কিন্তু জানি। 1770 খ্রিস্টাব্দে মন্বন্তর হয়, তাই 1770 খ্রিস্টাব্দের পর এই মেলা শুরু করা প্রায় অসম্ভব ব্যাপার। মহারাজা কৃষ্ণচন্দ্র রায় রাজবাড়িতে ফেরার পরবর্তীতে অর্থাৎ 1764 খ্রিস্টাব্দে বারোদোলের মেলার প্রবর্তন করে বলে ধরে নেওয়া যেতেই পারে। কৃষ্ণনগর বারোদোলের মেলাতে আসার পথ নির্দেশ অর্থাৎ কিভাবে আসবেন কৃষ্ণনগরের বারোদোলের মেলাতে। আপনি চাইলে সড়ক পথ বা রেলপথ দুইভাবেই কিন্তু আসতে পারেন বারোদোলের মেলাতে। সেই ক্ষেত্রে জনপ্রতি 10 টাকা করে দিলেই আপনাদেরকে নামিয়ে দেবে রাজবাড়িতে। আপনি চাইলে সড়ক পথেও আসতে পারেন, অর্থাৎ বাস স্ট্যান্ড হয়ে জনপ্রতি 10 টাকা করে দিলেই পেয়ে যাবেন টোটো। টোটো আপনাদেরকে নামিয়ে দেবে রাজবাড়ির মাঠে। আমার সকল ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স প্রত্যেককে আমন্ত্রণ রইল কৃষ্ণনগরের বারোদোলের মেলাতে। সেই সময় একদিকে বর্গী আক্রমণে বিপর্যস্ত বাংলা এবং অন্যদিকে নবাবের রাজস্ব আদায়ের ক্রমাগত চাপ। এর মাঝখানে সাধারণ মানুষের কাছে এই বারোদোলের মেলা হয়ে উঠেছিল বিনোদন, কেনাবেচা এবং এক টুকরো মরুদ্যান। সেই মেলা ক্রমাগত বিশাল আকার ধারণ করে, জনপ্রিয় এবং বিখ্যাত হয়ে ওঠে। এই মেলা শুধুমাত্র একটা জাতি বা সম্প্রদায়ভুক্ত মানুষের নয়, এই মেলা সকল ধর্মের মানুষের। এই মেলা হচ্ছে একটা মিলন উৎসব। এই মেলাতে আসতে পারে সকল ধর্মের, সকল সম্প্রদায়ভুক্ত মানুষেরা, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সকল সম্প্রদায়ভুক্ত মানুষ। কথিত আছে মধ্যযুগে অর্থাৎ মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলে নবাব বাহাদুরকে এই মেলাতে আমন্ত্রণ জানাতেন প্রত্যেক বছর, এবং আশ্চর্যজনকভাবে মুর্শিদাবাদের নবাব প্রত্যেক বছর এই বারোদোলের মেলাতে আসতেন। কথিত আছে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমন্ত্রণে নবাব বাহাদুর স্বয়ং বারোদোলের মেলা উপলক্ষে
এই নদিয়াতে তথা কৃষ্ণনগরে আসেন অতিথি হয়ে, এবং অতিথি হয়ে এখানে এসে মাটির পুতুল কেনেন তিনি এবং প্রশংসাও করেন। সেই মাটির পুতুল আজ জগৎ বিখ্যাত। যত দিন যাচ্ছে কৃষ্ণনগরের বারোদলের মেলার জনপ্রিয়তা ততই বাড়ছে, আর বাড়বে নাই বা কেন। সাধারণত কোনো মেলা হয় কয়েকদিন ধরে বা কয়েক সপ্তাহ ধরে, কিন্তু এই কৃষ্ণনগরের বারোদলের মেলা চলে 1 মাস ব্যাপী। 1 মাস ব্যাপী রাজবাড়ির মাঠকে কেন্দ্র করে এই বারোদলের মেলা হয়। কৃষ্ণনগর বারোদলের মেলা জনজোয়ারে ভাসছে প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ এই বারোদলের মেলাতে আসে। শুধুমাত্র কৃষ্ণনগরবাসীরাই এই বারোদলের মেলাতে আসে তা একদমই নয়, কৃষ্ণনগরের আশেপাশের অঞ্চল থেকেও আসে প্রচুর মানুষ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সামিল হয় রাজবাড়ির এই বারোদলের মেলাতে। মধ্যযুগেও যেমন বারোদলের মেলাকে কেন্দ্র করে ব্যবসায়িক কেন্দ্র হয়ে উঠেছিল কৃষ্ণনগর, তেমনি আজও বারোদলের মেলাকে কেন্দ্র করে বহু ব্যবসায়ীরা আসে এখানে ব্যবসা করতে। প্রচুর স্টল বসে। নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায় সম্পর্কে যত শুনছি ততই অবাক হচ্ছি আমি। মহারাজা কৃষ্ণচন্দ্রের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে ইতিহাসের পাতায়। তিনি এত নজিরবিহীন কাজ করেছিলেন। আগে হ্যাঁ, এত মন্দির স্থাপন করেছিলেন, এত ধার্মিক কার্যকলাপের সাথে তিনি যুক্ত ছিলেন। নদিয়ার রাজ পরিবারের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে ইতিহাসের পাতায়। এটা হচ্ছে দেবতাদের মিলন উৎসব। মিলন উৎসবকে কেন্দ্র করে যে এত বড় সুবিশাল মেলা বসতে পারে, সত্যি তা নজিরবিহীন। এটা কিন্তু সব জায়গায় দেখা যায় না। অ্যাকচুয়ালি বারোদলের মেলার মূল উদ্দেশ্য হচ্ছে দেবতাদের মিলন উৎসব। এই কৃষ্ণনগর বারোদলের মেলা একটা প্রেমের উৎসব। মহারাজা কৃষ্ণচন্দ্র রায় তার রানীর প্রতি ভালোবাসার প্রতীক। আগে হ্যাঁ, তিনি রানীর প্রতি ভালোবাসা থেকেই একটা গোটা মেলার সূচনা করে, যা পরবর্তীতে বারোদলের মেলা নামে প্রসিদ্ধ এবং খ্যাত। এবং তোমাদের কারো কারো মনে কিছু কোশ্চেন আছে, কবে আসলে কৃষ্ণনগর রাজবাড়ি দেখতে পাবে তোমরা? দেখো, কৃষ্ণনগর রাজবাড়ি সম্পূর্ণভাবে তোমরা দেখতে পারবে না, কারণ কৃষ্ণনগর রাজবাড়ির অন্দরমহলে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজো আর বাসন্তী পুজো উপলক্ষে যদি তোমরা আসো, তোমরা রাজবাড়ির একটা অংশ খোলা পাবে। আর বিশেষ করে এই বারোদলের 3 দিন রাজবাড়ির একটা অংশ খোলা থাকে সর্বসাধারণের জন্য। কথিত আছে মহারাজা কৃষ্ণচন্দ্রের নাকি নবরত্ন সভা ছিল, আর সেই সভার মূল রত্ন ছিল হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। সর্ব কাজ করার আগে গোপাল ভাঁড়ের কাছ থেকে পরামর্শ নিতেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায়। তার পরামর্শেই নাকি এই বারোদলের মেলার সূচনা হয়। অ্যাকচুয়ালি ছোট রানীমার অভিমান ভাঙানোর জন্যই গোপাল ভাঁড় এই বুদ্ধিটা দেয় মহারাজকে। আমরা এখন যাচ্ছি বাড়ির পথে, আর এটা হচ্ছে রাজার দিঘি। এই দিঘিটা কৃষ্ণনগর রাজবাড়ির চারিধার দিয়ে, যাতে শত্রুরা আক্রমণ করতে না পারে কৃষ্ণনগর রাজবাড়ি, এই জন্যই দিঘি চারিদিক দিয়ে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ঝাঁচকচকে ব্লগের সাথে। তোর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না।